হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। জর্দানের বিপক্ষে আর্জেন্টিনা অ্যাওয়ে কিট অর্থাৎ ব্লু জার্সি যেটা আছে সেটা পরে মাঠে নামবে। আমরা জানি প্রথম দুইটা ম্যাচে স্কাই ব্লু দিয়ে খেলছিল, বা যেটা অফিসিয়াল বা মেইন জার্সি সেটা ছিল। সেকেন্ড জার্সি পরে জর্দানের বিপক্ষে খেলতে নামবে। এইটা অনেক আগে থেকেই অফিসিয়াল ছিল। এখন আমরা দেখতেছি যে এটা সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয়াদি আমাদের সামনে আছে। একটা জিনিস হচ্ছে, আর্জেন্টিনা যখন সেকেন্ড জার্সি পরে খেলে তখন আসলে মানে মানে খুব বেশি পরিমাণ যে আমাদের ফ্যান্সদের জন্য সেটা দেখা তাদেরকে এই জার্সি পরে মাঠের মধ্যে এটা যে খুব বেশি পরিমাণ ফ্রুটফুল হয়, মানে সাইকোলজিক্যালি যদি আমরা বলি তাহলে সেটা বলার আসলে ওইভাবে সুযোগ থাকে না। আর্জেন্টিনা সেকেন্ড জার্সি পরে খেলছিল 2014 বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে। তো এইটা আমরা জানি ঐতিহাসিক ম্যাচ, ঐতিহাসিক রেজাল্ট, যেটা আর্জেন্টিনার পক্ষে ছিল না। তো এনিওয়ে ওইটা এমনিতেই বললাম। অ্যাওয়ে কিট পরে খেললে সেটা মানে দেখতে মানে একটু অন্যরকম লাগে, যদিও বিশ্বকাপ শুরু হওয়ার আগে যেই ফ্রেন্ডলি গেমগুলো ছিল ওইখানে আমরা দেখছিলাম যে এই জার্সি পরে খেলতেছে এবং এইটাতে খুব ভালো শ্যুট করছে। আমরা ওয়ার্ল্ড কাপে যখন নামবে, খেলতে নামবে, তখন আমরা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। আর যেহেতু এখানে ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে পিকচার্স কোয়ালিটি, ফুটেজ সব কিছু আরও বেশি পরিমাণ অথেন্টিক থাকবে, আরও বেশি পরিমাণ ক্লিয়ার থাকবে, সেক্ষেত্রে বলা যায় যে এইটা মানে আরও মানে খুব বেশি পরিমাণ যে খারাপ হবে সেটা না। খারাপ তো হবে না, জার্সি অবশ্যই এটা অনেক সুন্দর একটা জার্সি, এক্সেলেন্ট, সেটা বলতেই হবে। তো গত ম্যাচটা যেটা অস্ট্রিয়ার বিপক্ষে শেষ হয়েছে, হওয়ার পরে লিওনেল মেসিকে আমরা ট্রেনিংয়ে দেখি নাই, তাকে বাইরে রাখা হয় অথবা অন্যভাবে বললে রেস্ট দেওয়া হয়। এখন সে ট্রেনিংয়ে অ্যাড হয়েছে, গতকালকে ট্রেনিংয়ে ছিল, আজকে একটা সেশন শেষ করে ফেলছে আর্জেন্টিনা ইতিমধ্যে। তো ওই সেশনেও আমরা তাকে দেখছি। আউটডোরের সেশনগুলোতে আমরা তাকে লক্ষ্য করতেছি, বিগত 2-3টা সেশনে সে ছিল। আর ইনডোরে যে ট্রেনিংগুলো হইতেছে, বিশেষ করে জিম সেশন, রিকভারি সেশন, অ্যানালাইটিক্যাল যে পার্ট বা অন্যান্য যেই প্রসঙ্গগুলো আছে সেগুলোতে তো অবশ্যই উপস্থিত থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। যেহেতু একটা সেন্টারের মধ্যেই সব কিছু, সেক্ষেত্রে এখানে আবাসস্থল বা বাসস্থান বা যেখানে তারা থাকতেছে একই সাথে ফ্যাসিলিটিস অ্যাড করা, এখানে একটা বাউন্ডারির ভেতরেই সব কিছু। তো মেসি অন্যান্য ইনডোরের অন্যান্য সব কিছুতে ইনভলভ হচ্ছে, এটা মোটামুটি আমরা বলতে পারি। আর আউটডোরে আমরা দেখতেছি তো অ্যাওয়ে জার্সি পরে খেলতে নামবে জর্দানের বিপক্ষে। আমরা দেখতেছি যে আর্জেন্টিনা বেসড যে গণমাধ্যমগুলো আছে, নিউজ প্ল্যাটফর্ম, ওইগুলো থেকে নিউজ করা হইতেছে গতকালকে রাত্রে থেকে, বাংলাদেশ সময় অনুযায়ী গতকালকে রাত্রে থেকে এখন পর্যন্ত আমরা দেখতেছি যে বিভিন্ন ধরনের কথা আছে, বিভিন্ন ধরনের মতামত প্রসঙ্গ আমাদের সামনে বিদ্যমান, যে কারা শুরু করতে যাইতেছে। যেহেতু ইতিমধ্যেই রাউন্ড অফ 32 কিংবা নকআউট স্টেজ কনফার্ম হয়ে গেছে, সেক্ষেত্রে একটু পরীক্ষা নিরীক্ষা অথবা অন্যদেরকে সুযোগ দেওয়ার যে বিষয়টা সেটা সামনে আসবে এবং এটা আসা উচিত, যেহেতু এই ম্যাচটা এত বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট না। এখানে যদি আমরা মানে পার্সোনাল হিসাবটা করি, যেমন লিওনেল মেসির ইতিমধ্যেই 5টা গোল, আমরা দেখতেছি যে গোলের যে রেসটা এখানে সবথেকে বেশি পরিমাণ মানে টক্কর দিবে কিলিয়ান এমবাপ্পে। আর্লিং হল্যান্ড কতটুকু পরিমাণ আগাতে পারবে সেটা একটা দেখার বিষয়, কারণ নরওয়ে যে খুব দূরে যাবে সেটা আমরা স্বাভাবিক করতে দেখতেছি না, বা স্বাভাবিক করতে আমরা ধরতেছি না অনেকের মতে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, গতবার কিন্তু 2022 বিশ্বকাপে মরক্কো সেমিফাইনাল পর্যন্ত গেছিল। তো নরওয়ে যদি এইবার ওই পর্যন্ত যায় বা যাইতে পারে, তাহলে আর্লিং হল্যান্ডের জন্য এটা বিশাল একটা ব্যাপার হবে টপ স্কোরার হয়ে যাওয়ার। আর কিলিয়ান এমবাপ্পে তো মানে ফ্রান্স যেভাবে খেলতেছে, তাদের যে টিম, তাদের যে ডেপথ, আমরা যেভাবে দেখতেছি তাদের স্টার্টিংয়ে মানে দেমবেলে, তারপর কিলিয়ান এমবাপ্পে, অপরদিকে বারখোলা, আর যদি বলি শেরকিকে বেঞ্চে রাখা হইতেছে বা গত ম্যাচটাতে সে ছিল।
তো এরা শুরু করতেছে, যখন এদেরকে উঠিয়ে নেওয়া হয় বেঞ্চ থেকে যাদেরকে পাঠানো হয়, এরা দেখা যায় যে এদেরকেও মানে স্টার্টিংয়ে খেলানোর মতো অবস্থায় থাকে, কিংবা ওই প্লেয়ারগুলো স্টার্ট করার মতোই। তো আমি এটা বলতে চাইতেছি, ফ্রান্সের যে ডেপথ বা ফ্রান্সের যে স্কোয়াড, এটা নিয়ে তারা বহুদূর যাবে, এটা মোটামুটি নিশ্চিত। তো তারা যেহেতু বহুদূর যাবে এটা পূর্বে অনুমান করা যাইতেছে, সেক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পের জন্য বিশাল সুযোগ টপ স্কোরার হয়ে যাওয়ার। তাছাড়া আমরা স্পেনিশ যে গণমাধ্যম আছে ওইখানে যারা ফুটবল নিয়ে কথা বলে, বিভিন্ন প্রেডিকশন করে থাকে, তাদেরকে যখন প্রশ্ন করা হইতেছে যে টপ স্কোরার কে হইতে পারে, তখন অনেকেই বলতেছে যে স্পেন থেকে অনেকের নাম, যেমন ওয়ারজাবাল, স্পেনের স্ট্রাইকার, তার কথা বলা হইতেছে। কিন্তু বেশিরভাগই আমরা দেখতেছি কিলিয়ান এমবাপ্পের দিকেই তারা মানে নজর দিচ্ছে। তো এটা খুবই স্বাভাবিকভাবেই তারা যেহেতু মনে করতেছে, তারা যেভাবে ফুটবলটাকে আন্ডারস্ট্যান্ড করে সেটা তো আমরা পারবো না, এটা মোটামুটি আমরা বলতেই পারি। তো কিলিয়ান এমবাপ্পের জন্য বিশাল একটা সুযোগ। তো পার্সোনাল জায়গা থেকে যদি চিন্তা করা হয় তাহলে লিওনেল মেসিকে অবশ্যই জর্দানের বিপক্ষে শুরু করানো উচিত, যেহেতু সে রিদমে আছে, মুডে আছে, স্কোর করতেছে, 5টা স্কোর হয়েছে টিমের 3+2, তা পুরো সবগুলাই তার কাছ থেকে আসছে। তাহলে আরও 2টা যদি স্কোর করতে পারে তাহলে 7 গোলস হয়ে যাবে। 7টা গোল হয়ে যাওয়া 3 ম্যাচে গ্রুপ স্টেজে, এটা মেসিভ, ইটস এক্সট্রিমলি মেসিভ। এটা মানে অন্য কোনো প্লেয়ার পারবে বলে মনে হচ্ছে না, যেহেতু আমরা দেখতেছি যে গ্রুপ পর্বের একটা ম্যাচ বাকি, নরওয়ের একটা, ফ্রান্সের একটা। তো ওইখানে যদি কেউ হ্যাট্রিক করে, আর্লিং হল্যান্ড অথবা কিলিয়ান এমবাপ্পে, তাহলে 7 গোল হয়ে যেতে পারে। মেসি যদি হ্যাট্রিক করতে পারে জর্দানের বিপক্ষে যদি শুরু করে, পার্সোনাল হিসাবটা যদি করি তাহলে মেসি হ্যাট্রিক করলে 8টা হবে, হতেও তো পারে। আলজেরিয়ার বিপক্ষে হয়ে গেছে, আমরা দেখছি অস্ট্রিয়ার বিপক্ষে যদি পেনাল্টিটা মিস না হইতো তাহলে ওইটাও হ্যাট্রিক হয়ে যেত। এনিওয়ে হয় নাই, কোনো সমস্যা নেই, কিন্তু পার্সোনাল হিসাবটা যেহেতু করতেছি সেক্ষেত্রে হইতে পারে, যেহেতু নকআউট স্টেজ কনফার্ম হয়ে গেছে, সেই জন্য পার্সোনাল হিসাবটা সামনে নিয়ে আসতেছি। মেসিকে এই কারণেই খেলানো উচিত, আর সে ফিট আছে, তাকে আমরা দেখতেছি যে সে ফিজিক্যালি একদম অ্যাকুরেট, শুরু করানো যেতে পারে 1 ঘন্টা পর নামিয়ে, মানে উঠিয়ে নিয়ে পরে আরেকজনকে নামানো যেতে পারে, যেমন নিকো পাস। আর যদি স্টার্টিংয়ে দেওয়া হয় তাহলে তো হইল। এখনও বিভিন্ন ধরনের মানে গণমাধ্যমের কাছ থেকে আর্জেন্টিনা বেসড তারা যেই তত্ত্বগুলো প্রচার করতেছে, সেখানে নিকো পাসকেও তারা সামনে নিয়ে আসতেছে। তো হতে পারে যে সে স্টার্ট করে দিছে। জুলিয়ানো সিমিউনে এবং নিকো গঞ্জালেস তারা 2টা হয়তো শুরু করতে পারে, একটা রাইটে একটা লেফটে। আর আমরা মিডে হয়তো দেখতে চাইতেছি প্যালাসিওসকে, লো সেলসো, এই 2টা এভাবে হতে পারে। আলবারেস শুরু করার সম্ভাবনা আছে। তো দেখা যাক কারা শুরু করে কারা খেলে, আমরা অপেক্ষায় আছি। আমি এইটা নিয়ে কথা বলছিলাম আমার প্রিভিয়াস যে ভিডিও আছে সেখানে, স্টার্টিং কেমন হতে পারে। তবে বেশ কিছু প্লেয়ার রেস্ট পাবে কিংবা বাইরে থাকবে, এটা মোটামুটি নিশ্চিত, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আর এওয়ে জার্সি পরে খেলতে নামবে, এটা আসলে কীরকম ভাইব দেয় কিংবা দেখতে কীরকম লাগে সেটা একটা আমাদের জন্য মানে ফ্যান্সদের জন্য এইটা হইতেছে গিয়ে বিষয়। যারা খেলতেছে তাদের জন্য তো ডাজন্ট ম্যাটার, তাদের শরীর গায়ে কোনো একটা কিছু থাকলেই হইলো, মানে প্লেয়ারকে দেখা যাইতেছে, রেকগনাইজ করা যাইতেছে কিংবা আইডেন্টিফাই করা যাইতেছে, এমনটা হইলেই এনাফ। কিন্তু আমাদের জন্য আমরা দেখতে সুবিধা হইতেছে কি অসুবিধা হইতেছে এই ধরনের প্রসঙ্গ সামনে চলে আসে। এনিওয়ে আমার কাছে এওয়ে জার্সিটা অবশ্যই ভালো লাগছে এবং এইটা দিয়ে খেলবে জর্দানের বিপক্ষে, দেখার অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।